আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের অধ্যায় 10 নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। আজকে আমাদের অধ্যায়টার নাম হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি। জীবের শ্রেণীবিন্যাস বলতে আমরা আসলে কি বুঝি? আমাদের পৃথিবীতে অসংখ্য জীব রয়েছে, অসংখ্য প্রজাতির প্রাণী, অসংখ্য প্রজাতির উদ্ভিদ রয়েছে। আবার এইসব প্রাণীদের মধ্যেও কিন্তু অনেক রকমের প্রজাতি রয়েছে, যেমন কেউ চতুষ্পদী প্রাণী, কেউ গিয়ে মৎস্য, কেউ পাখি। তো বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের উদ্ভিদ কিন্তু আমরা এই পৃথিবীতে দেখতে পাই। এই যে আমরা এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদকে, এক প্রাণী থেকে আরেক প্রাণীকে আলাদা করতে পারি, আলাদা করার জন্য আমাদের এই জীবদের বোঝার সুবিধার জন্য একটা পদ্ধতি আবিষ্কার হয়েছে। সেই পদ্ধতিটা হচ্ছে শ্রেণীবিন্যাস পদ্ধতি। যে শ্রেণীবিন্যাস পদ্ধতির মাধ্যমে আমরা এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ এদেরকে সহজে আলাদা করতে পারবো, সহজে চিনতে পারবো যে তারা কোন প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত বা কোন গণের মধ্যে অন্তর্ভুক্ত। তো কথাগুলো হয়তো তোমার একটু নতুন লাগছে, কিন্তু আশা করি এই ক্লাসটা করার পর তুমি জীবের শ্রেণীবিন্যাস করতে পারবে এবং বুঝতে পারবে কেন জীবের শ্রেণীবিন্যাস করা প্রয়োজন। তো আজকের অধ্যায়ে আমরা দেখি যে এই অধ্যায়ে আমরা কি শিখতে পারবো। আমরা এই অধ্যায়ে জীবজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পারবো। তাছাড়া উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী দুইটা জগৎ সম্পর্কে কিন্তু আমরা তাদের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পারছি। প্রাণী জগতের শ্রেণীভিত্তিক শনাক্তকরণ বৈশিষ্ট্য এবং তাদের উদাহরণ। এই যে প্রাণী জগতে বিভিন্ন শ্রেণী রয়েছে, তাদের মধ্যে সেই সব শ্রেণীকে আমি কিভাবে শনাক্ত করব, শনাক্তকরণ বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এবং তাদের উদাহরণ সম্পর্কে জানবো। কীট পতঙ্গের সম্পর্কে জানবো, স্তন্যপায়ী প্রাণী সম্পর্কে জানবো এবং প্রাণী জগতে মানুষের অবস্থানটা কোথায় সেটাও কিন্তু জানতে পারবো। তো আশা করি বুঝতে পারছো যে এই অধ্যায়টা পড়লে তোমরা কিন্তু বিভিন্ন প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিতে পারবে। দেখো, এখন আমরা দেখবো যে জীবের শ্রেণীবিন্যাস এটা আসলে বলতে কি বোঝানো হচ্ছে। পৃথিবীর জন্মলগ্ন থেকেই জীবজগৎ বৈচিত্র্যময়। এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 87 লক্ষ প্রজাতির জীব বাস করে। শুধু তাই নয়, প্রায় প্রতিদিন নতুন নতুন জীব আবিষ্কৃত হচ্ছে। নানা ধরনের জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে জীবজগতে বৈচিত্র্য দেখা যায়। আবার সকল জীব নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য একে অপরের উপর নির্ভরশীল। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এই জীবজগতের অবদান অসীম। এইসব জীবে রয়েছে নানা ধরনের ভিন্নতা, এদের গঠন ভিন্ন, আবাসস্থল ভিন্ন, কেউ উপকারী আবার কেউ অপকারী। এই কারণেই জীবজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমাদের সুসংবদ্ধ ধারণা থাকা প্রয়োজন। তাহলে এই পৃথিবীতে প্রায় কয় লক্ষ প্রজাতির জীব রয়েছে? প্রায় 87 লক্ষ প্রজাতি। তোমরা কি কল্পনা করতে পারছো? প্রায় 87 লক্ষ প্রজাতির জীব। তার মানে পৃথিবীটা কতটা বৈচিত্র্যপূর্ণ, পৃথিবীটা কতটা জীব দ্বারা আমাদের এই পৃথিবীটা খুব বৈচিত্র্যময় হয়ে আছে। ঠিক আছে, তাছাড়াও এই 87 লক্ষ প্রজাতির জীব আবিষ্কার করার পরও আরও প্রতিদিন নতুন নতুন জীব পাওয়া যাচ্ছে, নতুন নতুন জীব আবিষ্কৃত হচ্ছে, নতুন নতুন জীবের নামকরণ করতে হচ্ছে। তো তার মানে কি এই জীবগুলো 87 লক্ষ প্রজাতির জীব বললে আসলে এটা ভুলই হবে। এর চেয়ে বেশি পরিমাণে জীব রয়েছে পৃথিবীতে, কিন্তু আমরা সকল জীবের নাম জানি না বা সকল জীবের খোঁজ পাইনি। ঠিক আছে, তো এই যে জীবজগতে এই যে বৈচিত্র্য দেখা যাচ্ছে, যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির জীব রয়েছে, এরা কিন্তু এদের মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে। এদের আবাসস্থল ভিন্ন, এদের খাবার ধরন ভিন্ন, এদের খাবারটাও ভিন্ন, এরা যে পরিবেশে বাস করে সেই পরিবেশটাও ভিন্ন, এদের গঠনও ভিন্ন। তার মানে কি এদের সব কিছু, তাদের মধ্যে যে ভিন্নতাটা রয়েছে সেই ভিন্নতাটাই আসলে জীব বৈচিত্র্যটাকে ভরপুর করে তুলেছে। এখন আমরা যদি এই জীব জগৎ সম্পর্কে ডিটেলসে জানতে চাই, তাহলে অবশ্যই আমাদের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে হবে। কারণ জীবের শ্রেণীবিন্যাস জানার মাধ্যমেই আমরা জীব জগৎ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেতে পারি। বিজ্ঞানীরা এই বিশাল সংখ্যক জীবদের শত শত বছর থেকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করে যাচ্ছেন। সঠিকভাবে শ্রেণীবিন্যাস করা থাকলে তার সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে, স্বল্প পরিশ্রমে এবং কম সময়ে পৃথিবীর সকল প্রজাতি সম্বন্ধে জানা যায়। তাহলে বিজ্ঞানীরা কিন্তু এই সকল যে জীব রয়েছে, এই অসংখ্য জীবদের কিন্তু শত শত বছর থেকে, অনেক আগে থেকে শ্রেণীবিন্যাস করে যাচ্ছেন। সঠিকভাবে যদি শ্রেণীবিন্যাস করা থাকে তাহলে কি হয়, বিজ্ঞানসম্মতভাবে যে কোনো একটা জীবকে বা যে কোনো একটা প্রজাতিকে খুব অল্প
সময়ের মধ্যে সঠিকভাবে কিন্তু তো আমরা খুঁজে বের করতে পারি সেই জীবের প্রজাতিটা কি। নতুন প্রজাতি শনাক্ত করতেও শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। শুধু তাই নয়, বিভিন্ন জীবের ভেতর পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য এবং উপাত্ত পাওয়া যায় এবং ধীরে ধীরে তাদের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে এই যে নতুন প্রজাতি শনাক্ত করা প্রয়োজন, নতুন প্রজাতি কিন্তু দিন দিন শনাক্ত হচ্ছে, দিন দিন শনাক্ত করার সময় অবশ্যই শ্রেণীবিন্যাসের প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, এই জীবদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে, উপাত্ত রয়েছে, এই তথ্য উপাত্তগুলো জানা যায় ধীরে ধীরে তাদের মাঝে যে পরিবর্তন ঘটছে সেই সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায়। একসময় ধারণা করা হতো পৃথিবীর জীবকুল উদ্ভিদ এবং প্রাণী এই দুই রাজ্যতে বিভক্ত। আসলে এই পৃথিবীতে আমরা যদি চারদিকে তাকাই তাহলে আমাদের দুই ধরনের জীবই সবচেয়ে বেশি দেখা যায়, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। তাই একসময় ধারণা করা হতো এই জীব জগৎ হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। ঠিক আছে, এর মাঝখানে আর কোনো জগৎ নেই। কিন্তু যতই হচ্ছে বিজ্ঞানের উন্নতি হতে থাকে, বিজ্ঞানীরা ধীরে ধীরে অনুভব করতে শুরু করেন যে জীবজগতের শ্রেণীবিন্যাসের জন্য শুধু উদ্ভিদ এবং প্রাণী এই দুটি রাজত্ব যথেষ্ট নয়। তার মানে এই পৃথিবীতে শুধু উদ্ভিদ বা প্রাণী কেউ আলাদাভাবে রাজত্ব করছে না, এর বাইরেও আরও অসংখ্য প্রজাতি রয়েছে যারা হচ্ছে পৃথিবীতে রাজত্ব করছে। যেমন যেমন হচ্ছে ছত্রাক। ছত্রাক আমরা চিনি, ছত্রাক হচ্ছে যেটাকে সহজ ভাষায় যদি আমি বলি ব্যাঙের ছাতা। দেখবে যে মানে স্যাঁতস্যাঁতে জায়গায়, গোবরের বা ময়লা আবর্জনার জায়গায় অনেক সময় ব্যাঙের ছাতার মতো যেগুলো দেখা যায় সেগুলোই আসলে ছত্রাক। আবার আমরা যে মাশরুম খাচ্ছি, পিৎজা বলি বা স্যুপের সাথে যে মাশরুম খাচ্ছি, সেই মাশরুমটাও কিন্তু এক ধরনের ছত্রাক। ছত্রাক উদ্ভিদ থেকে যথেষ্ট ভিন্ন, এর মাঝে ক্লোরোফিল নেই এবং উদ্ভিদের মতো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাই ছত্রাককে একটি আলাদা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হওয়ার পর অণুজীবের একটা বিশাল জগৎ আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা কোষের গঠন সম্পর্কে জানতে পারে। তার মানে এখানে আমরা দুইটা জগৎ সম্পর্কে জানলাম, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা প্রাণী জগৎ ছিল, আগে থেকেই ছিল। কিন্তু ব্যাঙের ছাতা বা হচ্ছে ছত্রাককে বিজ্ঞানীরা আগে মনে করতেন উদ্ভিদ। কিন্তু যত সময়ের সাথে সাথে গেল তখন দেখা গেল যে উদ্ভিদের সাথে তার কিছুটা মিল থাকলেও পুরোপুরি মিল নেই। কি মিল নেই? উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে ক্লোরোফিল থাকতে হবে, সালোক সংশ্লেষণ করতে হবে, সে নিজের খাদ্য নিজে তৈরি করবে। এইটা হচ্ছে উদ্ভিদকে অন্যান্য প্রাণী বা অন্যান্য জীব থেকে আলাদা করার একটা প্রধান বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে ছত্রাক দেখতে হয়তো উদ্ভিদের মতো, কারণ সে মাটি থেকে গজাচ্ছে, একটা গাছের মতো করে সে অবস্থান করছে। এটা প্রথমে উদ্ভিদ মনে হলে পরে যখন দেখা গেল এই ছত্রাকের মধ্যে কোনো ক্লোরোফিল নেই, আর যখন ক্লোরোফিল থাকে না তার মানে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সালোক সংশ্লেষণও করতে পারে না। তার মানে সে কিন্তু উদ্ভিদের এই প্রধান যে বৈশিষ্ট্য সেখান থেকে সে বঞ্চিত। তার মানে তাকে কি আমরা উদ্ভিদ বলতে পারবো? তাকে আমরা উদ্ভিদ বলতে পারবো না। এই জন্য তখন তাকে উদ্ভিদ রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে, না সে হচ্ছে উদ্ভিদ না, সে হচ্ছে আবার প্রাণীও না। অবশ্যই প্রাণী না, কারণ সে চলাফেরা করতে পারে না, ঠিক আছে, কথা বলতে পারে না, তাহলে তো সে প্রাণী হবে না। তাহলে এই যে উদ্ভিদ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, উদ্ভিদ থেকে ছত্রাকের বৈশিষ্ট্যটা কিন্তু অনেকটাই আলাদা। এই জন্য ছত্রাকটাকে আলাদা রাজ্য হিসেবে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন। একইভাবে অণুজীব আমাদের পৃথিবীতে, যেহেতু অণুজীব মানে কি? অণুজীব মানে হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জীব যাদেরকে খালি চোখে দেখা যায় না। কি বললাম? খালি চোখে দেখা যায় না। তার মানে কি আমি আশেপাশে যেখানেই তাকাই আমি কিন্তু এই অণুজীবগুলোকে দেখতে পাবো না। অণুজীবগুলোর মধ্যে কারা পড়ে? ব্যাকটেরিয়া পড়ে, ভাইরাস পড়ে। এগুলোকে কি আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এদের মাধ্যমে আমরা অসুস্থ হয়ে যাই। তো এই যে ব্যাকটেরিয়া বা ভাইরাস, এই যে অণুজীব, এগুলো কিন্তু খালি চোখে তারা দেখেনি। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর তারা দেখলেন যে আমাদের মাটি, পানি, বাতাস এই সব জায়গায় হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়ার সমাহার। মানে এটা বলে শেষ করা যাবে না, এত বেশি তাদের রাজত্ব। কিন্তু খালি চোখে দেখতে পাইনি বলে এটা কিন্তু তখন মানে শুরুর দিকে এরা কিন্তু আলাদা রাজ্য হিসেবে গণ্য হয়নি। যখন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো যখন তারা জানতে পারলেন অণুজীবের একটা বিশাল রাজ্য রয়েছে, বিশাল জগৎ রয়েছে, তখনই তারা অণুজীবকে আলাদা একটা রাজ্য ঘোষণা করে দিলেন। এবং তখন বিজ্ঞানীরা অণুজীব সম্পর্কে আরও জানতে চেষ্টা করলেন, অণুজীবের গঠন সম্পর্কে জানতে চেষ্টা করলেন, অণুজীব হচ্ছে কীভাবে বেঁচে থাকে সেটা জানতে চেষ্টা করলেন। ঠিক আছে, এবং অণুজীবগুলো হচ্ছে কোনো অণুজীব আদিকোষী, কোনো অণুজীব হচ্ছে এককোষী। মানে আদিকোষী বলতে বোঝানো হচ্ছে যারা হচ্ছে কেউ পুরনো কোষী, যেটা হচ্ছে যাদের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত থাকে না। আর এককোষী বলতে আসলে যাদের মধ্যে একটা মাত্র কোষই থাকবে। তাহলে কি বললাম? আদিকোষী হচ্ছে যাদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না, তাদেরকে আসলে আদিকোষী বলা হয়। আর যারা হচ্ছে এককোষী তাদের মধ্যে একটা মাত্র কোষই থাকবে, এর বেশি থাকবে না, যারা হচ্ছে এককোষী। আর আরেক ধরনের কোষ রয়েছে যাদেরকে বলা হয় অকোষীয়। এদের মধ্যে আসলে কোষের কোনো অঙ্গাণুই থাকে না। ঠিক আছে, এরা সাধারণত হচ্ছে ভাইরাসকে সাধারণত অকোষীয় বলা হয়, আদিকোষী বলা হয় সাধারণত ব্যাকটেরিয়াকে, আর এককোষী বলা হয় সাধারণত অ্যামিবাকে। এটা আমরা পরবর্তীতে জানবো, পরবর্তীতে পড়বো। তো এই যে অণুজীবের বিশাল গঠন, মানে বিশাল রাজ্য, এদের কোষের গঠন সম্পর্কে কিন্তু
যেহেতু বিজ্ঞানীরা তারপরে জানতে পারেন। তাই এককোষী জীবের জন্য একটা ভিন্ন রাজ্যের প্রয়োজন হয়, কিন্তু এককোষী জীবদের মাঝেও কোষের গঠনের উপর নির্ভর করে দুইটা সুস্পষ্ট ভাগ রয়েছে, ঠিক আছে। তাহলে এককোষী জীবদেরকে আলাদা একটা রাজ্যে নেয়ার প্রয়োজন হয়েছিল, যাদের হচ্ছে একটা মাত্র কোষ আছে, এবং এদের মাঝে আবার একটা মানে ভিন্নতা রয়েছে যে মানে তারা দুইটা ভাগে ভাগ করা হয়। তাদের কোষের কিভাবে গঠন হচ্ছে, কোষ কিভাবে গঠিত হচ্ছে তার উপর দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হয় হচ্ছে প্রোক্যারিওট, ঠিক আছে। প্রোক্যারিওট বলতে আসলে জীবকোষে অগঠিত নিউক্লিয়াসকে বোঝানো হচ্ছে। জীবকোষের মানে যাদের মধ্যে নিউক্লিয়াসটা অগঠিত মানে সুগঠিত না, তাদেরকে বলা হচ্ছে প্রোক্যারিওট, যেটাকে আমি একটু আগে বলেছি আদিকোষী সেটা। এবং অন্যটি হচ্ছে ইউক্যারিওট। ইউক্যারিওট বলতে হচ্ছে সুকোষী মানে হচ্ছে কি প্রকৃত কোষী বলা হয় এদেরকে ইউক্যারিওট। এটা জীবকোষের সুগঠিত নিউক্লিয়াসকে বোঝানো হয়, ঠিক আছে। তাহলে এককোষী জীবদের মধ্যে এককোষী জীব যারা তাদের মধ্যে কোষের গঠনের উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা প্রোক্যারিওট বলতে হচ্ছে যাদের নিউক্লিয়াস সুগঠিত না, মানে নিউক্লিয়াস যেমন হওয়ার কথা সেরকম না, কিছুটা ফল্ট আছে, কিছুটা মানে ডিফল্ট আছে, কোনো একটা সমস্যা আছে, কিন্তু নিউক্লিয়াসটা হচ্ছে পুরোপুরি গঠিত হয় নাই। আর ইউক্যারিওট হচ্ছে তাদের নিউক্লিয়াসটা একদম পারফেক্ট, মানে একদম হচ্ছে যেভাবে তার গঠন হওয়ার কথা সেভাবেই তার গঠনটা রয়েছে। সে কারণে প্রোক্যারিওট এককোষীদের এই যে প্রোক্যারিওট আমরা একটু আগে বললাম, প্রোক্যারিওট এককোষীদের হচ্ছে মনেরা, এবং ইউক্যারিওট এককোষীদের জন্য প্রোটিস্টা নামে দুটো ভিন্ন রাজ্যতে ভাগ করা হয়। তাহলে এই কারণে কয়টা রাজ্যে ভাগ করা হয়? দুইটা রাজ্যে ভাগ করা হয়। প্রোক্যারিওট এককোষীদের বলা হয় মনেরা, ঠিক আছে, এবং ইউক্যারিওট এককোষীদের বলা হয় প্রোটিস্টা, ঠিক আছে। বুঝতে পেরেছো? মনেরা কারা? প্রোক্যারিওট এককোষী যারা তারা, আর হচ্ছে ইউক্যারিওট এককোষী যারা তারা প্রোটিস্টা নামে পরিচিত। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন মনেরা রাজ্যের প্রোক্যারিওট এককোষী প্রাণীদের মাঝে আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া নামে দুটো সুস্পষ্ট বিভাজন রয়েছে, এবং তারা এক রাজ্যের অন্তর্ভুক্ত হতে পারে না। তাহলে মনেরা রাজ্যের মধ্যেও তারা আরো হচ্ছে ভাগ দেখেছেন। কিরকম ভাগ দেখেছেন? মনেরা রাজ্যের মধ্যে দেখেছেন যে প্রোক্যারিওট এককোষী যে প্রাণীরা রয়েছে তাদের মধ্যে দুইটা সুস্পষ্ট বিভাজন রয়েছে, দুইটা সুস্পষ্ট ভাগ রয়েছে। একটা হচ্ছে কি আর্কিব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ইউব্যাকটেরিয়া, ঠিক আছে। আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া কিন্তু তারা হচ্ছে কখনোই এক রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না, কারণ তাদের মাঝে খুব বিশাল হচ্ছে মানে খুব বিশাল একটা পার্থক্য রয়েছে। তাই বর্তমানে এই যে দেখো এতগুলো ভাগ হয়েছে, তো এতগুলো ভাগ অনেকটা পেঁচানো লাগছে। এই কারণে বিজ্ঞানীরা কি করেছেন, ঠিক আছে এতগুলো ভাগ না থেকে আমরা এমন একটা ভাগ করবো যে সহজে যাতে সবাই বুঝতে পারে। সেটা কি? বর্তমানে হচ্ছে মনেরার পরিবর্তে, যেটাকে আমরা মনেরা রাজ্য নামে বলতাম, যে এটার নাম হচ্ছে মনেরা রাজ্য, সেই মনেরা রাজ্যের পরিবর্তে আর্কিব্যাকটেরিয়া বলা হবে। আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া এই দুইটা ভিন্ন রাজ্যের কথা বলা হয়। তাহলে মনেরা রাজ্যটাকে বাদ দিয়ে দুইটা রাজ্য করা হয়েছে, একটা হচ্ছে কি আর্কিব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ইউব্যাকটেরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে নতুন যে বিভাজন হয়েছে, নতুন যে শ্রেণীবিন্যাস হয়েছে সেটার জন্য দুটো ভিন্ন রাজ্য করা হয়। কাজে জীবজগৎকে সব মিলিয়ে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? জীবজগৎকে সব মিলিয়ে 6টা রাজ্যে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে প্রাণী রাজ্য, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে ছত্রাক, একটা হচ্ছে প্রোটিস্টা, আরেকটা হচ্ছে ইউব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া। এই দুইটা মিলে আগে মনেরা ছিল, ঠিক আছে। তাহলে এই 6টা রাজ্যে ভাগ করা হয়, এবং এই 6টা রাজ্যের মাধ্যমে সকল জীবকে একটা নির্দিষ্ট শ্রেণীভুক্ত করা সম্ভব হয়। এখন এই যে আমরা বিভিন্ন রাজ্যগুলো দেখলাম, তো জীবজগতে শ্রেণীবিভাগ করার জন্য কোন বৈশিষ্ট্যগুলো বিবেচনায় রাখতে হবে, মানে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা সেই জীবটাকে মানে শ্রেণী বিভাগ করতে পারবো, শ্রেণীবিন্যাসটা করতে পারবো। কি কি? এখানে হচ্ছে 3টা বৈশিষ্ট্য রয়েছে। 3টা বৈশিষ্ট্য একটু খেয়াল করি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোষের সংখ্যাটাকে বোঝাবে, মানে কোষের সংখ্যা কেমন হবে, এককোষী নাকি বহুকোষী। এককোষী বলতে একটা মাত্র কোষকে বোঝাচ্ছে, বহুকোষী নাম শুনে বুঝতে পারছো, বহু তার মানে একের বেশি হতে হবে। একের বেশি যে কোষ নিয়ে যে মানে একের বেশি কোষ থাকবে যে জীবে, তাকেই কিন্তু বহুকোষী জীব বলা হয়। তাহলে কোষের সংখ্যার উপর ভিত্তি করে জীবজগতে শ্রেণীবিভাগ করা হবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে কোষের ধরন, কোষটা কেমন। কোষ কেমন বলতে সে কি সুকেন্দ্রিক কোষ নাকি হচ্ছে গিয়ে আদিকেন্দ্রিক কোষ, অর্থাৎ সোজা ভাষায় যে আদিকোষী হবে নাকি সুকোষী হবে। কিভাবে? প্রোক্যারিওটিক, এটা হচ্ছে আদিকোষী বোঝাচ্ছে, ঠিক আছে। অপ্রকৃত কোষী বোঝাচ্ছে, এদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না। আর ইউক্যারিওটিক বলতে বোঝাচ্ছে মানে সুকেন্দ্রিক কোষ, এদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে। এরপরে দেখো পুষ্টির ধরন,
মানে সে কি ধরনের খাবার খায়, মানে কি ধরনের খাবার বলতে সে কি নিজে খাবার তৈরি করে নাকি অন্যের থেকে খাবার নেয়। স্বভোজী বলতে যে নিজের খাবার নিজে তৈরি করে সে জীবদের বলা হয় স্বভোজী। আর পরভোজী বলতে যে অন্যের উপর নির্ভর করে অন্যের খাবারটা গ্রহণ করছে তাকে বলা হয় পরভোজী। ঠিক আছে, যেমন উদ্ভিদ হচ্ছে স্বভোজী আর আমরা সবাই উদ্ভিদ ছাড়া যারা আছে তারা সবাই কিন্তু পরভোজী। আচ্ছা, এই তিনটা বৈশিষ্ট্যের উপর বিবেচনা করে এই তিনটা বৈশিষ্ট্যটাকে মাথায় রেখেই কিন্তু জীবের শ্রেণীবিভাগ করার দরকার হয়, জীবের শ্রেণীবিভাগ করার প্রয়োজন হয়। এখন আমরা একটু খেয়াল করি যে এখানে একটা ছবি আছে, ছবিটা আমরা একটু পরে দেখব। তার আগে আমার পড়াটা পড়ে নিই, তাহলে আমাদের ছবিটা বুঝতে খুব ইজি হবে। একই সঙ্গে জেনেটিক্সের অগ্রগতি হতে থাকে এবং জীবদের জেনেটিক গঠন থেকে সম্পূর্ণ ভিন্নভাবে ইউক্যারিয়া, ব্যাকটেরিয়া এবং আর্কি এই তিনটি ডোমেইন বা অধিজগতে ভাগ করা হয়। ডোমেইন বলতে বলা হচ্ছে অধিজগৎ। অধিজগৎ মানে রাজ্যের ভিতরে যারা অবস্থিত, অধিজগৎ। ঠিক আছে, এখন অধিজগৎ হচ্ছে গিয়ে সাধারণত অধিজগৎটাকে বড় বলা হচ্ছে অধিজগৎ, তারপরে হচ্ছে জগৎ আসবে, অধিজগৎ, তারপরে জগৎ। বা অধিজগৎকে বলা হয় মানে জগৎটাকে আমরা রাজ্য হিসেবেও বলতে পারি। তো জগৎটাকে রাজ্য হিসেবে বলতে পারি, তাহলে ফার্স্টে আসে হচ্ছে যদি জীবের শ্রেণীবিন্যাস করতে চাই প্রথমে আমাদের অধিজগৎ জানতে হয়। অধিজগৎটাকে ভেঙে আমাদের 6টা রাজ্যে নিয়ে আসতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো দেখা যায় যে জীব মানে যেহেতু অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পরে এই যে আমরা যে সকল 6টা রাজ্যের কথা বললাম, ছত্রাক বলি, প্রাণী বলি, উদ্ভিদ বলি, তাদের আণবিক গঠন সম্পর্কে কিন্তু আমরা জানতে পেরেছিলাম। আমরা তাদের জিনগত গঠন সম্পর্কে জানতে পেরেছিলাম, তাদের ডিএনএ কেমন, তাদের জিনটা কেমন, তাদের ক্রোমোজোম কয়টা, বিভিন্ন ধরনের গঠন কিন্তু আমরা জানতে পেরেছিলাম। এই যে বিভিন্ন ধরনের জেনেটিক গঠন জানতে পেরেছিলাম, এই জেনেটিক গঠনের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে 3টা অধিজগতে ভাগ করা হয়েছে। 3টা অধিজগতের নাম কি? ইউক্যারিয়া, ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে আর্কি। এই 3টা অধিজগৎকে ভাগ করা হয়েছে বা 3টা অধিজগৎ বা 3টা ডোমেইনে ভাগ করা হয়েছে। তো এই পাশের ছবিতে 6টা রাজ্য বিবর্তিত হয়ে 3টা ডোমেইনে কিভাবে বিভক্ত করা হয় সেই ছবিটা দেখানো হয়েছে। তাহলে খেয়াল করি আমরা হচ্ছে 6টা রাজ্য আগে বের করি। 6টা রাজ্য কোথায় কোথায় আছে? এই যে উদ্ভিদ বা প্ল্যান্টি, এটাকে হচ্ছে প্ল্যান্টি বলা হয়। এবং এই উদ্ভিদের বৈশিষ্ট্য কি? উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে এরা বহুকোষী এবং এরা হচ্ছে ইউক্যারিওটিক, অর্থাৎ এরা কিন্তু সুকেন্দ্রিক কোষ। এরপরে হচ্ছে প্রাণী বা এটাকে অ্যানিমালিয়া বলা হয়, এরাও হচ্ছে বহুকোষী হবে এবং ইউক্যারিওটিক হবে। এরপরে ছত্রাক বা ফানজাই, এরা হচ্ছে বহুকোষী হয় এবং তারা হচ্ছে গিয়ে ইউক্যারিওটিক হয়, কারণ তাদের কোষটা সুগঠিত থাকে, কিন্তু তাদের একটাই পার্থক্য যে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে খেয়াল করি, এরপরে হচ্ছে আরো পড়েছিলাম আমরা প্রোটিস্টা, তাই না? প্রোটিস্টা, এই যে দেখো প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক হয়। ইউক্যারিওটিক মানে সুকেন্দ্রিক কোষ, কিন্তু তারা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। অর্থাৎ তাদের মধ্যে 2 ধরনের কোষই পাওয়া গেছে, একটা এককোষী এবং আরেকটা হচ্ছে বহুকোষী। এরপরে খেয়াল করি ইউ ব্যাকটেরিয়া, একটু আগে আমরা দেখলাম ইউ ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, দুটাই হচ্ছে একই রকম বৈশিষ্ট্য, মানে হচ্ছে দুটাই এককোষী এবং তারা হচ্ছে প্রোক্যারিওটিক। ঠিক আছে, মানে এককোষী হবে এবং তার সাথে তাদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে না। এখন ডোমেইনে কিভাবে ভাগ করা হয়েছে? ডোমেইন হচ্ছে 3টা, মানে এই যে এখানে কিন্তু 6টা রাজ্য রয়েছে। কয়টা রাজ্য রয়েছে? 6টা রাজ্য, 1 2 3 4 5 6। এই 6টা রাজ্যকে এখন ডোমেইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। একটা ডোমেইন হচ্ছে ইউক্যারিয়া ডোমেইন। এই ইউক্যারিয়া ডোমেইন যেটা, সেটা হচ্ছে 4টা রাজ্য থাকে, একটা হচ্ছে উদ্ভিদ, প্রাণী, ছত্রাক আর একটা হচ্ছে গিয়ে সবার শেষে সেটা হচ্ছে প্রোটিস্টা। তাহলে এই 4টা রাজ্য আমরা ইউক্যারিয়া ডোমেইনের মধ্যে ফেলে দিব। এরপরে ইউ ব্যাকটেরিয়া নামে যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা হচ্ছে ব্যাকটেরিয়া ডোমেইনের মধ্যে পড়বে। আর আর্কি ব্যাকটেরিয়া নামে যে ডোমেইনটা যে রাজ্যটা আছে সেটা হচ্ছে আর্কি ডোমেইনের মধ্যে পড়বে। দেখো আর্কি ব্যাকটেরিয়া নামের সাথে কিন্তু মিল আছে যে তার ডোমেইন কেমন হবে? আর্কি হবে। বুঝতে পেরেছি আমরা? তাহলে এখানে আমরা 3টা ডোমেইন পাচ্ছি, ইউক্যারিয়া, ব্যাকটেরিয়া এবং হচ্ছে আর্কি। এবং সবচেয়ে বড় ডোমেইন কোনটা? অবশ্যই ইউক্যারিয়া হচ্ছে সবচেয়ে বড় ডোমেইন লাগছে এখানে। ঠিক আছে, আচ্ছা, এরপরে খেয়াল করি যে নিচে 6টা রাজ্যের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। এখানে উল্লেখ্য যে জীবজগৎ এত বৈচিত্র্যময় যে উপরে উল্লেখিত বৈশিষ্ট্যগুলোর মাঝে অনেক ব্যতিক্রম পাওয়া যায়। আচ্ছা, এই সকল রাজ্যের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যে সকল বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা সেই রাজ্যের মধ্যে যে জীব আছে তাদেরকে আমরা আলাদা করতে পারবো। যেমন আমি যদি তোমাদের বলি যে উদ্ভিদ, একটা রাজ্যের নাম হচ্ছে উদ্ভিদ, তাহলে তোমার মাথায় কি আসবে? এই রাজ্যে যারা থাকবে তারা সবাই উদ্ভিদ হবে, ভালো কথা। এর মধ্যে আর কি কি বৈশিষ্ট্য আসতে পারে? এদের অবশ্যই ক্লোরোফিল থাকতে হবে, এদের সারক সংশ্লেষণ করতে হবে, নিজের খাদ্য নিজে তৈরি করতে হবে। এই কথাগুলো কিন্তু আসবে। কেন আসবে? কারণ উদ্ভিদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা তাকে উদ্ভিদ বলছি, যার জন্য আমরা তাকে প্রাণী বলছি না। তার মানে এরকম কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সবার মধ্যে আছে। কিন্তু যেহেতু হচ্ছে
মানে আমাদের পৃথিবীটা রহস্যে ভরা, তার মানে হচ্ছে সবসময় যে বৈশিষ্ট্যগুলো সবার মাঝে সেম থাকবে তা কিন্তু না, কিছু কিছু ব্যতিক্রম অবশ্যই রয়েছে। সেই ব্যতিক্রম উদাহরণগুলো কি কি? যেমন প্লাটিপাস নামে এক ধরনের স্তন্যপায়ী প্রাণী আছে যেটি ডিম পাড়ে। আমরা সকলেই জানি স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে তারা বাচ্চা প্রসব করবে, তারা ডিম পারবে না, কিন্তু প্লাটিপাস নামে একটা স্তন্যপায়ী প্রাণী রয়েছে যারা হচ্ছে ডিম পারে, এটা হচ্ছে ব্যতিক্রম। এরপরে ঘোস্ট প্ল্যান্ট, প্ল্যান্ট নামে বুঝতে পারছো এটা হচ্ছে এক ধরনের গাছ। ঘোস্ট মানে কি ভূতের গাছ? না, ভূতের গাছ না, এটা হচ্ছে কি ঘোস্ট প্ল্যান্ট নামের এক ধরনের উদ্ভিদ আছে যে উদ্ভিদের কোনো ক্লোরোপ্লাস্ট নাই, তার মানে সে উদ্ভিদ কিন্তু তার কোনো ক্লোরোপ্লাস্ট নাই, অর্থাৎ সে কিন্তু খাদ্য তৈরি করতে পারবে না। কেল্প নামের প্রোটিস্টা রয়েছে। কেল্প হচ্ছে এক ধরনের মানে প্রোটিস্টা আর কি, এটা হচ্ছে এটা বিশাল জায়গা জুড়ে অবস্থান করে। মনে করো এটা যদি মাটিতে থাকে তাহলে তো বিশাল জায়গা জুড়ে তারা অবস্থান করবে, কেল্প। ঠিক আছে, এরপর হচ্ছে সি স্লাগ। সি স্লাগ হচ্ছে এক ধরনের প্রাণী, হ্যাঁ, সি বলতে সমুদ্রের কথা বলা হচ্ছে। সি স্লাগ, সি স্লাগ হচ্ছে এমন ধরনের প্রাণী, এরা কি করতে পারে? এরা হচ্ছে শালক সংশ্লেষণ করতে পারে। প্রাণী হওয়া সত্ত্বেও সে শালক সংশ্লেষণ করতে পারে। সে খুব ভালো কাজ করছে, কারণ সে উদ্ভিদের কষ্টটা কমিয়ে দিচ্ছে, খুব ভালো। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার যে প্রাণী হয়েও সে শালক সংশ্লেষণ করতে পারে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা হচ্ছে কতগুলো মানে ডিফারেন্ট কিছু মানে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, যারা হচ্ছে প্রাণী হওয়া সত্ত্বেও শালক সংশ্লেষণ করতে পারছে, উদ্ভিদ হওয়া সত্ত্বেও শালক সংশ্লেষণ করতে পারছে না। এখন এগুলো ব্যতিক্রম, বাট এখানে তোমার যে মানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এগুলো সাধারণত সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যত প্রাণী, যত উদ্ভিদ বা রাজ্যের মধ্যে যে জীবগুলো আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যতিক্রমগুলো আগে পড়ে নিয়েছি, ব্যতিক্রমগুলো কিন্তু খুব বেশি না, কিন্তু এই যে আমাদের এই বৈশিষ্ট্যগুলোকে জানতে হবে। কোনো একটা জীবকে শনাক্ত করতে হলে আমাদের কি কি বৈশিষ্ট্য জানা থাকা লাগবে সেটা হচ্ছে আমরা এখন দেখব। প্রথমে হচ্ছে যে রাজ্যটা সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে প্রাণী। প্রাণী হচ্ছে এই সকল রাজ্যের মধ্যে সর্ববৃহৎ রাজ্য। তাহলে সর্ববৃহৎ রাজ্য কোনটা? প্রাণী। এখানে কয়েকটা প্রজাতি রয়েছে? 10 লক্ষ প্রজাতি রয়েছে, প্রায় 10 লক্ষ প্রজাতি রয়েছে। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা বহুকোষী। অবশ্যই এরা বহুকোষী হবে, কারণ এরা হচ্ছে সবার মানে এই রাজ্যটা সবার হচ্ছে উপরে, মানে যেহেতু সবার বড় তার মানে সে হচ্ছে বহুকোষী অবশ্যই হবে। তাদের সুকেন্দ্রিক কোষ থাকবে, ঠিক আছে, যে ইউক্যারিওটিক হবে। চলতে সক্ষম, চলাফেরা করতে পারবে। পরভোজী, আমি আগেই বলেছি প্রাণীরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, উদ্ভিদের উপর নির্ভরশীল, তারা অন্যের খাবার মানে অন্য জায়গা থেকে খাবার নিয়ে আসবে, গ্রহণ করবে। পরভোজী, এবং তারা বংশবৃদ্ধি করে কিভাবে? যৌন প্রজননের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে থাকে। এরপরে দেখো উদ্ভিদ। উদ্ভিদে হচ্ছে প্রায় 2.5 লক্ষ প্রজাতির উদ্ভিদ রয়েছে, অবশ্যই প্রাণী থেকে কম হবে। এরা কি, এদের বৈশিষ্ট্যটা কি? এরা বহুকোষী হবে, ইউক্যারিওটিক হবে, এবং এরা স্বভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট রয়েছে এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার তৈরি করে, জীবজগতের অন্যান্য প্রাণীদের খাদ্য সরবরাহ করে। শুধু তাই নয়, উদ্ভিদ অক্সিজেন সৃষ্টি করে জীবজগৎকে বাঁচিয়ে রাখে। তাহলে উদ্ভিদের প্রধান কাজই হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে জীবজগৎকে বাঁচিয়ে রাখা, অর্থাৎ উদ্ভিদ নিজেও যেমন বাঁচবে সেভাবে হচ্ছে সে প্রাণীদেরও বাঁচিয়ে রাখবে। তার সাথে সালোক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেন ত্যাগ করছে সেই অক্সিজেনটার সৃষ্টি করে পুরো জীবজগৎকে সে বাঁচিয়ে রাখবে। এরপরে হচ্ছে ছত্রাক। ছত্রাকের কত লক্ষ প্রজাতি রয়েছে? ছত্রাকের প্রায় হচ্ছে 1.5 লক্ষ প্রজাতি রয়েছে। এগুলো কেমন? এগুলো হচ্ছে সাধারণত বহুকোষী হবে, ইউক্যারিওটিক হবে, এবং এরা পরভোজী হবে, এরা স্বভোজী হবে না। এবং এরা পরভোজী বলতে সে অন্যের উপর নির্ভরশীল, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে সে কি খায়? সে হচ্ছে পচনশীল জৈব পদার্থ থেকে মানে পুষ্টিকর খাদ্য তৈরি করে পরিবেশ রক্ষা করে। কারণ তোমরা দেখবা এই ছত্রাক বা ব্যাঙের ছাতা যেটাই বলছি সেটা কিন্তু ময়লা আবর্জনার মধ্যে জন্মায়, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, পচা কাঠে, তারপরে দেয়ালের পাশে, এইসব যেসব জায়গায় স্যাঁতস্যাঁতে ময়লা বেশি হবে সেসব জায়গায় কিন্তু আমরা ব্যাঙের ছাতা বেশি দেখতে পাই। ব্যাঙের ছাতা খুব সুন্দর করে গজায় যায়। কেন? কারণ যে সকল জায়গায় হচ্ছে পচানোর প্রয়োজন, মনে করো ময়লা আবর্জনা ফেলা হলো, কোনো মৃতদেহ থাকলো, এদেরকে পচানোর প্রয়োজন আছে, দেহটাকে পচানোর প্রয়োজন আছে, সেই পচানোর কাজটা কে করবে? ছত্রাক করবে। তো ছত্রাক মানে এই মৃতদেহ থেকে বা হচ্ছে এই যে স্যাঁতস্যাঁতে জায়গা, ময়লা আবর্জনার জায়গা থেকে হচ্ছে খাদ্যগুলোকে মানে যে পচা জায়গা, যে পচন অবস্থাটা, সেই পচন অবস্থাটা তৈরি করে সে নিজের জন্য পুষ্টিকর খাবার নিয়ে আসবে। সে নিজের জন্য পুষ্টিকর খাবার তৈরি করবে, তখন সে কি করবে? ওই বস্তুটাকে, ওই জীবটাকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলবে, সে নিজের খাবার নিজে গ্রহণ করবে। এর ফলে কি হবে? যে পরিবেশটা রক্ষা পাবে, কারণ পরিবেশটা তখন আর নোংরা হবে না, দুর্গন্ধ তৈরি হবে না। ঠিক আছে, এইভাবে ছত্রাক কিন্তু আমাদের মানে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করছে। এখন তোমরা যদি মনে করো তাহলে মাশরুমও মনে হয় ময়লা আবর্জনায় তৈরি হচ্ছে,
না, মাশরুমের জন্য আলাদা চাষ করা হয় এবং সেটা কিন্তু ময়লা আবর্জনা তৈরি করা হয় না, এটা স্বাস্থ্যসম্মত উপায়ে মাশরুম চাষ করা হয় যাতে মানুষজন খেতে পারে। সব মাশরুম কিন্তু খাওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। সব মাশরুম খাওয়া যায় না, যেমন যেমন সব মাশরুম বলতে সব ধরনের ছত্রাক আসলে খাওয়া যাবে না। যেমন কোনো কোনো ছত্রাক আছে খুব কালারফুল, লাল নীল হলুদ, এই ধরনের ছত্রাক কখনোই খাওয়া যাবে না। এগুলো কি তোমার বিষাক্ত। যেসব ময়লা আবর্জনার জায়গায় যেসব বা গোবরের পাশে যেসব ছত্রাক হয় সেসব ছত্রাক কখনোই খাওয়া যাবে না, ঠিক আছে। তারপরে মনে করো এক ধরনের আমরা পাউরুটি ফোলানোর জন্য ইস্ট ব্যবহার করি, সেটা কিন্তু একটা ছত্রাক, সেটা কিন্তু আমরা খেতে পারছি। তার মানে কিছু ছত্রাক জাস্ট কিছু ছত্রাক খাওয়া যাবে, কিন্তু সবগুলো ছত্রাক কিন্তু খাওয়ার উপযোগী না। এরপরে আসো প্রোটিস্টা। প্রোটিস্টা কেমন হয়? প্রোটিস্টা গিয়ে এদের সংখ্যাটা এখানে বলা নাই, এরা এককোষী হবে এবং এককোষী হওয়া সত্ত্বেও তারা সুকেন্দ্রিক হবে, অর্থাৎ তাদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে এবং অবশ্যই তারা পরভোজী হবে, কারণ তারা উদ্ভিদ না। একটা কথা মনে রাখবা, উদ্ভিদ ছাড়া বাকি সবাই পরভোজী হবে, ঠিক আছে। প্রোটিস্টা প্রাণী সদৃশ, উদ্ভিদ সদৃশ কিংবা ছত্রিক সদৃশ হতে পারে। প্রোটিস্টা তো দেখি একদম কনফিউশন সৃষ্টি করে দিল। প্রোটিস্টা কেমন দেখতে? প্রোটিস্টা প্রাণীর মতো হতে পারে, উদ্ভিদের মতো হতে পারে, ছত্রাকের মতো হতে পারে, এটা ওর যখন যা ইচ্ছা সেটা তখন হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ইউব্যাকটেরিয়া। ইউব্যাকটেরিয়া কেমন? ইউব্যাকটেরিয়া প্রোক্যারিওট, মানে আদিকোষী বা অপ্রকৃত কোষী, এককোষী, অবশ্যই এরা এককোষী, কারণ এদের মধ্যে যে কোষটা থাকে সেটা একটা কোষ থাকবে এবং এরা পরভোজী হবে। এরা বাইনারি ফিশন বা অ্যামাইটোসিস পদ্ধতিতে অযৌন প্রজনন করে থাকে, এরা মানুষকে রোগ আক্রান্ত করতে পারে। তাহলে এই ইউব্যাকটেরিয়া বা যারা ব্যাকটেরিয়া গোত্রের রয়েছে, এই ব্যাকটেরিয়াগুলো কি করছে? আমাদের কিন্তু অসুস্থ করে ফেলে। এবং এরা কিভাবে বংশবৃদ্ধি করে? এরা কিন্তু খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং এদের বংশবৃদ্ধি প্রক্রিয়ার নাম বাইনারি ফিশন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা তোমরা গিয়ে একটা কোষ থেকে দুইটা কোষে তৈরি হয় এবং এটা খুব দ্রুত তৈরি হয়। একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হচ্ছে, দুইটা কোষ থেকে আরো কি চারটা কোষ তৈরি হবে। তো আমরা কিন্তু কোষ বিভাজন পড়েছি। কোষ বিভাজনের মধ্যে যে দেখা যায় কোষ বিভাজনের মধ্যে কি আছে, যে প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে কোষ বিভাজন আমরা মায়োসিস আর গিয়ে মায়োসিস কোষ বিভাজন পড়েছি, এটা কিন্তু সেটা না। ব্যাকটেরিয়ার জন্য কোষ বিভাজন আলাদা হবে, কারণ এরা অণুজীব, এরা যৌন প্রজনন কখনোই ঘটাবে না, এরা অযৌন প্রজনন ঘটাবে। অর্থাৎ এদের মধ্যে যে কোষ বিভাজন হবে সেটা কি অ্যামাইটোসিস প্রক্রিয়া, একটা থেকে দুটো, দুটো থেকে চারটা ভাবে করে বাড়তে থাকবে। এরপরে আসা আর্কিব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া কি? আর্কিব্যাকটেরিয়া আর্কিব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক এককোষী এবং আদি ব্যাকটেরিয়া, অর্থাৎ এরা আদিকোষী হবে এবং এদের মধ্যে কোষটা থাকবে একটা, আদি ব্যাকটেরিয়া টাইপ হবে, মানে এরা কি খুব পুরানো ব্যাকটেরিয়া। আর পুরানো বলতে বোঝানো এটা একদম অনেক শুরু, মানে পৃথিবী শুরুর সময় থেকে এদেরকে পাওয়া গিয়েছিল। কোথায় কোথায় পাওয়া যায়? উষ্ণ প্রস্রবণ, সমুদ্রের গভীরে আগ্নেয়গিরির জ্বালামুখ, অতি লবণাক্ত স্থান, এইরকম প্রতিকূল পরিবেশেও আর্কিব্যাকটেরিয়া পাওয়া গেছে। উষ্ণ প্রস্রবণ মানে যে খুব গরম বা উত্তপ্ত ঝর্ণা কথা বলা এইসব জায়গায়, বা সমুদ্রের খুব গভীরে আগ্নেয়গিরির জ্বালামুখ, মানে আগ্নেয়গিরির জ্বালামুখ বলতে যেখান থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, আগ্নেয়গিরির যে মুখটা সেটাই জ্বালামুখ। তারপর যেখানে অনেক পরিমাণে লবণ রয়েছে, সে লবণাক্ত মাটি হতে পারে, লবণাক্ত পানি হতে পারে। এরকম প্রতিকূল পরিবেশে কোনো প্রাণী, কোনো উদ্ভিদ বাঁচতে পারবে না, এইসব জায়গায় এই আর্কিব্যাকটেরিয়াগুলোকে পাওয়া গেছে। আর্কিব্যাকটেরিয়াগুলো এই জন্যই আদি ব্যাকটেরিয়া, এটা যেহেতু অনেক প্রতিকূল পরিবেশে থেকে পাওয়া গেছে এবং আদি সময় থেকে আছে, এই জন্য এরাই আর্কিব্যাকটেরিয়া। এবং এরা কখনো মানুষকে রোগাক্রান্ত করতে পারে না, যেহেতু এগুলো ব্যাকটেরিয়া থেকে অনেক ভিন্ন, সেই জন্য অনেক সময় এদেরকে শুধু আর্কিয়া বলা হয়। তাহলে যেহেতু ব্যাকটেরিয়া থেকে এরা অনেক ভিন্ন, তোমরা বুঝতেই পারছো যে ব্যাকটেরিয়া সাধারণত নর্মালি যে ব্যাকটেরিয়াগুলো থাকে যেগুলো রোগাক্রান্ত করতে পারে, তারাই এই সকল জায়গায় বসবাস করতে পারে না। এটা প্রতিকূল পরিবেশ ব্যাকটেরিয়ার জন্য, তারা বসবাস করতে পারবে না, ঠিক আছে। নর্মালি ব্যাকটেরিয়াগুলো পারবে না, কিন্তু এই প্রতিকূল পরিবেশে স্পেশাল যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো বসবাস করতে পারে, এরাই আর্কিব্যাকটেরিয়া। এদেরকে শুধু আর্কিয়াও বলা হয়। তোমরা সবাই জানো উপরে উল্লেখিত এই 6টি রাজ্য ছাড়াও অকোষীয় বা নন সেলুলার অণুজীবের আরেকটি বড় জগৎ রয়েছে। জীবজগতের বাইরে জীব ও জড়ের মাঝে মাঝে এই অণুজীবের একটা উদাহরণ ভাইরাস। এই যে আমি শুরুর দিকে একটা কথা বলেছিলাম অকোষীয়, সেই অকোষীয়র কথা কিন্তু আমরা এখন পড়লাম। এই 6টা রাজ্য ছাড়া, এই 6টা রাজ্য কিন্তু সবারই কোষ রয়েছে, মানে এই তোমরা পড়ে কিন্তু বুঝতে পারছো যে এখানে আমরা যদি ছবিটা একটু দেখি, এখানে ছবি দেখে আমরা সকলে বুঝতে পারছি যে তাদের মধ্যে কিন্তু অবশ্যই কোষ আছে একটা, মানে তাদের এই রাজ্যটা শুরু হয়েছে যার একটা কোষ আছে, সেখান থেকে একটা কোষ আছে, তারপর তাদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে, তারপর তারা বহুকোষী হবে। এই যে এভাবে করে তাদেরকে কিন্তু ভাগ করা হয়েছে। কিন্তু যার কোষ নাই
তার কি হবে? তাকে এই রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি, কিন্তু আমরা সকলে জানি যে এই রাজ্যগুলোর বাইরে আরেকটা বিশাল জগৎ আছে। সেই জগৎটায় যারা থাকে তারা হচ্ছে গিয়ে অকোষীয় হয়। অকোষীয় বলতে তাদের মধ্যে কোষ থাকে না, একদমই থাকে না। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপরে তুমি যদি বলো হচ্ছে গিয়ে মানে ক্লোরোপ্লাস্ট বলি, বা হচ্ছে গোলজি পোস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে কোষের মধ্যে যে সকল অঙ্গাণু থাকা দরকার কোনো অঙ্গাণুই থাকে না, নিউক্লিয়াস তো থাকেই না। তার মানে হচ্ছে এরা হচ্ছে অকোষীয়, যাদের কোনো কোষের অঙ্গাণু থাকে না। যেসব জীবের কোষের মানে কোষে কোনো অঙ্গাণু থাকে না সে সকল জীবকে অকোষীয় জীব বলা হয়। এই অকোষীয় জীবের একটা উদাহরণ হচ্ছে ভাইরাস। এই ভাইরাস আমরা খালি চোখে দেখতে পাই না, এরা বাতাসে, তারপর হচ্ছে কি বাতাসে থাকে, বেশিরভাগ সময় বাতাসেই থাকে। তো বাতাসে বলো, পানিতে বলো, মানে মাটিতে বলো, এরা হচ্ছে এইসব জায়গায় থাকতে পারে। এবং এই ভাইরাসগুলো কিন্তু এক জীব থেকে আরেকটা জীবের মধ্যে সহজে সংক্রমিত হতে পারে, মানে একটা জীব থেকে আরেকটা জীবের মধ্যে যেতে পারে। তো জীবজগতের বাইরে জীব ও জড়ের মাঝামাঝি, মানে এদেরকে আমি জীবও বলতে পারছি না, আবার এদেরকে আমি জড়ও বলতে পারছি না। এরা হচ্ছে জীব ও জড়ের মাঝামাঝি একটা জীব, এই জন্য এটাকে বলা হয়, এই অণুজীবটাকে বলা হয় ভাইরাস, কারণ এদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। তো ভাইরাস কি হয়, ভাইরাস যেমন আমাদের উপকারও করে, আবার হচ্ছে ভাইরাস আমাদের রোগে আক্রান্তও করে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাস আমাদের রোগে আক্রান্ত করে। হয়তো কয়েকটা ভাইরাস হচ্ছে হাতে গোনা কয়েকটা ভাইরাস যারা হচ্ছে উপকার করে থাকে, কিছু ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা বুঝতে পারলে যে আমাদের এই যে বিশাল জীবজগৎ, সে বিশাল জীবজগতে 6টা রাজ্য রয়েছে। এই 6টা রাজ্যকে আবার 3টা ডোমেনে বা অধিজগতে হচ্ছে বিন্যস্ত করা হয়েছে। ঠিক আছে, এই 6টা রাজ্যের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে ভাইরাস সম্পর্কে, সেটা আমরা জানলাম। তো আজকের পর্বে আমরা বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে জানলাম যে এই পৃথিবীর যত জীব আছে তাদেরকে কয়টা রাজ্যে বিভক্ত করা হয়েছে। তাহলে আজকের পর্বে আমরা যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে বিভিন্ন রাজ্যের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। তো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।